ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব সম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ এবং কার্যকরী গ্রুপ নিয়ে। দেখো, আমরা আগের কিন্তু 4টা ক্লাস দিয়েছি। যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। দেখো, আমাদের কিন্তু কেমিস্ট্রিটা টোটাল ইজি হয়ে যাবে। আমরা খুব সহজে কিন্তু কেমিস্ট্রিটা শিখে ফেলতে পারবো। 11 এর কেমিস্ট্রিটা কিন্তু আগে 4টে ভিডিও দেওয়া আছে, খুব সহজেই কিন্তু সেগুলো তোমরা শিখে ফেলতে পারবে। দেখো, আজকে আমরা সম্পৃক্ত যৌগ ও অসম্পৃক্ত যৌগ নিয়ে আলোচনা করব। সম্পৃক্ত যৌগ কি? সম্পৃক্ত অর্থাৎ স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। সম্পৃক্ত যৌগ কি? আমরা পড়েছি না সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু, মানে যতটা পরিমাণ থাকার কথা ততটুকু থাকলে তাকে বলা হচ্ছে সম্পৃক্ত। দেখো, সম্পৃক্ত যৌগ আমরা কাকে বলবো? সম্পৃক্ত যদি কোনো একটি অর্গানিক কম্পাউন্ডে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, অর্থাৎ কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে, তাহলে তাকে আমরা বলবো সম্পৃক্ত যৌগ। কি বললাম? কোনো একটি জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অবশ্যই থাকতে হবে, তাহলে সেই জৈব যৌগকে আমরা বলবো সম্পৃক্ত যৌগ। দেখো, আমি দুইটা एग्जांपल দিই। দেখো, আমি একটা एग्जांपल দিচ্ছি CH3 বন্ড CH3, এটি একটি সম্পৃক্ত যৌগ। আরেকটা एग्जांपल দিচ্ছি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটিও কিন্তু একটি সম্পৃক্ত যৌগ। কেন না? কারণ এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকতে পারে, এখানে তো কার্বন আর হাইড্রোজেন আছে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের মাধ্যমে অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। মেইনলি আমাদেরকে মনে রাখতে হবে যে কার্বন কার্বন অবশ্যই সিঙ্গেল বন্ড থাকবে। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি CH3 CH2 CH2, এটিও কিন্তু একটি সম্পৃক্ত যৌগ। আরেকটা एग्जांपल দিচ্ছি CH3 CH2 ও CH2 CH3, এটিও কিন্তু একটি সম্পৃক্ত যৌগ। কেননা আমাদের বেসিক্যালি দেখে বুঝতে হবে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কিংবা কার্বনের সাথে দেখা এখানে অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেনও থাকতে পারে, তাহলে সেগুলোকে আমরা বলবো সম্পৃক্ত যৌগ। এবার আমরা দেখে নেব অসম্পৃক্ত। অসম্পৃক্ত যৌগ কাকে বলে? আমরা সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে দেখলাম কার্বন কার্বন অবশ্যই সিঙ্গেল বন্ড থাকছে। অসম্পৃক্ত যৌগ কি হবে? না কার্বন কার্বন ডবল বন্ড কিংবা ট্রিপল বন্ড, দুটো কার্বনের সঙ্গে ডবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকতে হবে অবশ্যই, তাহলে তাকে আমরা বলবো অসম্পৃক্ত যৌগ। দেখো কেমন एग्जांपल, এখানে কার্বন কার্বন ডবল বন্ড আছে। এবার আমরা কার্বনের ভ্যালেন্সি গুলো পূর্ণ করে দেব। এটি দেখো, এটি কিন্তু একটি অসম্পৃক্ত যৌগ, অর্থাৎ যে সব যৌগ যৌগে কার্বন কার্বন ডবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকে তাকে আমরা বলবো অসম্পৃক্ত যৌগ। আমরা এটিও কি একটি অসম্পৃক্ত যৌগের আন্ডারে ফেলতে পারি। কেন না? কারণ এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। দেখো, যদি আমরা এরকম আর একটু বড় শৃঙ্খল নিই CH3 বন্ড CH ডবল বন্ড CH বন্ড CH3, এটিও দেখো কিন্তু একটি অসম্পৃক্ত যৌগ। এরকম আমরা কিন্তু অনেক एग्जांपल-এ আসতে পারি। তাহলে আমরা সম্পৃক্ত যৌগ কি বললাম? না কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অবশ্যই থাকতে হবে, তখন সেই সমস্ত যৌগকে বলা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত যৌগ। আর অসম্পৃক্ত যৌগ কি? না কার্বন কার্বন অবশ্যই ডবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকতে হবে, তাহলে তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত যৌগ। কার্যকরী গ্রুপ অতি ইম্পর্টেন্ট বিষয় আমাদের অর্গানিক পড়ার ক্ষেত্রে, কারণ আমরা আজ থেকে যে সব নাম্বারিং শুরু করব কিংবা পরের ক্লাসে যে নামকরণ পড়ব, সেই নামকরণের ক্ষেত্রে কিন্তু কার্যকরী গ্রুপ অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের কার্যকরী গ্রুপের ভিত্তিতে কিন্তু আমরা নামকরণ শিখে ফেলতে পারবো, এবং বিভিন্ন ধরনের কম্পাউন্ড তাদের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম কিন্তু চেঞ্জ হবে। দেখো, আমরা কার্যকরী গ্রুপটা জেনে নিই। কার্যকরী গ্রুপ কি? না কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যেসব পরমাণু বা পরমাণু পুঞ্জ উপস্থিত থেকে সেই সব যৌগের রাসায়নিক ধর্মের, অর্থাৎ রাসায়নিক ধর্মটাকে নিয়ন্ত্রণ করবে, তাকে আমরা কি বলবো? না কার্যকরী গ্রুপ। কেমন? দেখো, দুটো एग्जांपल দিই। এখানে দেখো, আমি একটা যৌগ লিখছি CH3 CH2OH, আরেকটি লিখছি CH3 CH2 CHO। এখানে দেখো, এখানে OH এবং CHO দুটি আলাদা আলাদা কিন্তু কার্যকরী গ্রুপ। সে আলাদা কার্যকরী গ্রুপ হওয়ার ফলে কি হয়? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানের এই যৌগটার ক্ষেত্রে এই পোরশনটা এবং এই যৌগটার ক্ষেত্রে এই পোরশনটা কিন্তু দেখো দুটো করে কার্বন, অর্থাৎ একই আছে।
কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এখানে কার্যকরী গ্রুপ আছে OH এবং এখানে কার্যকরী গ্রুপ আছে CHO। যখনই আমি এখানে OH দিয়েছি এখানে CHO দিয়েছি, এই জৈব যৌগটার কিন্তু রাসায়নিক ধর্মের পার্থক্য হয়ে গেল। এতটা পর্যন্ত কিন্তু সেম ছিল, দুটোরই কিন্তু এতটা পর্যন্ত সেম ছিল। আমরা যদি আরো কিছু एग्जांपल দিই তাহলে CH3 CH2 CH2 COOH CH3 CH2 CH2 CHO। এতটা পর্যন্ত আমরা বাম দিকটা দেখতে পাচ্ছি এই যৌগটার ক্ষেত্রে সেম যা লেখা আছে এই যৌগটার ক্ষেত্রে সেমই লেখা আছে, কিন্তু কার্যকরী গ্রুপ আলাদা হওয়ার জন্য কি হচ্ছে না জৈব যৌগের রাসায়নিক ধর্মের কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারছি, যে সব পরমাণু বা পরমাণু পুঞ্জ কোন একটা জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটায় তাকে আমরা বলছি না কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ। এখানে দেখো এটি আছে একটা অ্যালডিহাইড, এতটা পর্যন্ত দেখো বাম দিকটা সেম, এটার ক্ষেত্রে বাম দিকটা সেম। যখনই আমি এখানে CH দিয়ে দিচ্ছি এটা একটা কিন্তু অ্যাসিড হয়ে গেছে আর এটি কিন্তু একটি অ্যালডিহাইড ফর্ম করেছে। একই রকম ভাবে এই যৌগটার ক্ষেত্রে বাম দিকটা দেখো, এই পোরশনটার বাম দিকটা দেখো সেম আছে। আমি যখন এখানে OH দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে একটি অ্যালকোহল এবং এটিকে যখন আমি CH2 দিয়েছি তখনই এটা কিন্তু হয়ে গেছে একটি অ্যালডিহাইড। তাহলে কি হচ্ছে, যখনই আমি কার্যকরী গ্রুপ কোন একটা যৌগের মধ্যে অ্যাড করছি তার রাসায়নিক ধর্মে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা যদি একটি কম্পাউন্ড নিয়ে আলোচনা করি CH3 CH2 CH2OH, আরেকটি কম্পাউন্ড দেখছি CH3 CH2 CH2 CH2OH। এখানে দেখো তিনটি কার্বন আছে, এখানে দেখো চারটি কার্বন আছে, কিন্তু এখানে যে কার্যকরী গ্রুপ আছে এখানেও সেম কার্যকরী গ্রুপ আছে। অর্থাৎ এই সেম কার্যকরী গ্রুপ থাকার জন্য কার্বন সংখ্যা যতটাই থাক না কেন এই দুটো যৌগের ক্ষেত্রে রাসায়নিক ধর্মটা সেম হবে। কেন না, কারণ এখানে কার্যকরী গ্রুপ আর এখানের কার্যকরী গ্রুপ দুটোই কিন্তু সেম আছে। একই রকম ভাবে যদি আমরা দেখি CH3 COOH এবং CH3 CH2 COOH এই দুটি যৌগের মধ্যে কিন্তু রাসায়নিক ধর্মটা সেম হবে। কেন না, কারণ এখানে কার্বন সংখ্যা যেমনই থাক না কেন এখানে কার্যকরী গ্রুপ সেম আছে, তার জন্য এই দুটো যৌগের কিন্তু রাসায়নিক ধর্ম সেম হবে, এই দুটি যৌগের রাসায়নিক ধর্ম সেম হবে। অর্থাৎ যে কোনো যদি কোনো একটি কম্পাউন্ডের মধ্যে কিংবা ধরো আমি তিনটা কম্পাউন্ড নিয়েছি, তিনটা কম্পাউন্ডের দেখলাম যে কার্যকরী গ্রুপ সেম আছে, তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে ওই তিনটি যৌগের অর্থাৎ তিনটি কম্পাউন্ডের কিন্তু রাসায়নিক ধর্ম সেম। কিন্তু যদি আমি একটা যৌগের মধ্যে COOH নিই, একটার মধ্যে যদি CHO নিই, এটা যদি আমি কেটে করি CHO, আর একটা যৌগের মধ্যে যদি আমি এরকম ভাবে যদি আমি নেই এটা যদি OH করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা যৌগের রাসায়নিক ধর্ম কিন্তু আলাদা হবে। কেন না, কারণ এখানে দেখো COOH আছে, CHO আছে, এখানে OH আছে, অর্থাৎ কার্যকরী গ্রুপগুলো ভিন্ন আছে, তার জন্য কিন্তু রাসায়নিক ধর্মটা কিন্তু আলাদা হবে। এবার আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখে নেব যে জৈব যৌগের মধ্যে কিভাবে কার্যকরী গ্রুপের চেঞ্জ হচ্ছে। আমরা দেখো একটি জৈব যৌগ নিচ্ছি, এটির নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। একে যদি আমরা Na2Cr2O7, তোমরা K2Cr2O7 দিতে পারো, তার সাথে কি দিতে হবে H2SO4 দিলে আমরা কি দেখতে পাবো না এখানে জায়মান অক্সিজেন অ্যাড হবে। দেখো এখানে আছে CH3CHO, এখানে আছে অ্যালডিহাইড। আমি যখন এটা দিয়ে দেব তখন কি হয়ে যাবে, এটা থেকে হয়ে যাবে একটি অন্যরকম কম্পাউন্ড হয়ে যাবে। এটি দেখো একটা অ্যাসিড ফর্মেশন করছে। এবার একে যদি আমরা কি দিই, একে যদি আমরা সামান্য পরিমাণ PCl5 কিংবা PCl3 যদি অ্যাড করি তাহলে আমরা দেখতে পাবো এখানে COOH আছে, এই COOH এর পরিবর্তে এখানে হয়ে যাবে CH3COCl। এবার এটাকে যদি আমি NH3 দিই তাহলে এখান থেকে আমরা কি পাবো না CH3CONH2, এটি কিন্তু আমরা পেয়ে যাব। খুব ভালোভাবে লক্ষ্য করো এখানে আমাদের দেখো এটি ছিল কার্যকরী গ্রুপ, এটি ছিল কার্যকরী গ্রুপ। যখন আমি এই
জিনিসটা দিলাম তখন আমরা কার্যকরী গ্রুপের পরিবর্তন হয়ে গেল, আমরা পেলাম COOH। যখন আমি এটা এড করলাম তখন দেখো কার্যকরী গ্রুপ আবার চেঞ্জ হয়ে গেল, যখন আমরা NH3 দিলাম কার্যকরী গ্রুপ আবার চেঞ্জ হয়ে গেল। কিন্তু মূল জিনিস যে কার্বনটি প্রত্যেকটা যৌগে দেখো এই যৌগটি কিন্তু সেম আছে। তুমি এখানে CH3 CH2 CH2 আরো বড় গ্রুপ অ্যাড করতে পারো, সেটা তোমার ইচ্ছা মতো। দেখো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে CH এই যৌগটার ক্ষেত্রে যা রাসায়নিক ধর্ম, এই যৌগটার ক্ষেত্রে রাসায়নিক ধর্ম ভিন্ন, এই যৌগটার ক্ষেত্রে কিন্তু আরো ভিন্ন, এই যৌগটার ক্ষেত্রেও ভিন্ন। অর্থাৎ প্রত্যেকটা যৌগের রাসায়নিক ধর্ম আলাদা। তার একটা রাসায়নিক আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখালাম যে কোন একটা যৌগে যে সব কার্যকরী গ্রুপ আছে সেই সব যৌগের ক্ষেত্রে কার্যকরী গ্রুপ পরিবর্তন করলে মানে আমরা কিভাবে তার পরিবর্তন করব তার একটা রাসায়নিক বিক্রিয়া আমরা দেখালাম। আর আমরা দেখব যে কয়েকটি কার্যকরী গ্রুপের নাম নিয়ে। এই কার্যকরী গ্রুপগুলো তোমরা যারা ভালোভাবে করে নিতে পারবে তাদের টোটাল কেমিস্ট্রির 50% তোমরা নিজেরাই ধরে নাও যে আমরা শিখে ফেলেছি। তাহলে আমাদের কি করতে হবে, এই কার্যকরী গ্রুপগুলো খুব ভালোভাবে আমাদেরকে শিখে নিতে হবে। এই কার্যকরী গ্রুপের ভিত্তিতে কিন্তু আমরা নমেনক্লেচার করব, অর্থাৎ নামকরণ করব। সেখানে দেখো আমরা কিন্তু এই কার্যকরী যে কার্যকরী গ্রুপগুলো আমরা দেখব সেগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। দেখো আমরা এখানে কার্যকরী গ্রুপের ক্ষেত্রে যে সব জিনিসগুলো মনে রাখতে হবে, বেসিক্যালি সংকেতটি জানতে হবে, গঠন সংকেত জানতে হবে, যৌগের শ্রেণীর নামটি আমাদেরকে জানতে হবে। দেখো আমরা দেখছি যে কোন একটা যৌগের মধ্যে যদি কার্বন কার্বন যদি ডবল বন্ড থাকে তাহলে এটার যা সংকেত এর গঠন সংকেত কিন্তু সেম হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটার কিন্তু একটা গঠন সংকেতই দেখানো আছে। তাহলে এটি সংকেত, এটি গঠন সংকেত। এটির নাম কি? এটির নাম তোমরা আগে শিখে ফেলেছো অ্যালকিন। কেন না? কারণ এখানে ডবল বন্ড আছে তার জন্য অ্যালকিন। এবার আমরা দেখব যে কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে এর যা সংকেত এর গঠন সংকেতটাই তো আমি সংকেত হিসাবে দেখিয়েছি। তাহলে দেখো এটা সেম হবে। এটির নাম কি তোমরা জানো যে অ্যালকাইল, অ্যালকাইল। এবার দেখো কোন একটা যৌগের মধ্যে দেখো এখানে আমি বন্ড দিচ্ছি, এখানে বন্ড দিচ্ছি, এখানে বন্ড দিচ্ছি, এই বন্ডগুলো আমরা কেন দিচ্ছি? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু না মানে হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে। এখানে দেখো এখানে তার আগে বন্ড আছে, OH এর আগে বন্ড আছে, মানে আমরা দেখতে পাচ্ছি এই OH টা কোনো একটা কম্পাউন্ডের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। যেমন ধরো CH3 CH2OH আছে, এই OH টা দেখো এই OH টা এটার সঙ্গে যুক্ত অবস্থায় আছে, তার জন্য আমরা একটা বন্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এইটা কোন একটা যৌগের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে। তাহলে এটার যদি আমি গঠন সংকেত দেখাই তাহলে কি হবে না বন্ড O বন্ড H এরকম ভাবে দেখাতে পারো। এটার নাম কি? এটার নাম হলো অ্যালকোহল, অ্যালকোহল। আরেকটা দেখো দেখায় বন্ড O, এটার নাম এটা দেখো এরকম ভাবে থাকবে, এটার নাম হলো ইথার, এটার নাম ইথার। এবার দেখায় CHO, এটির নাম একটি অ্যালডিহাইড। এটার গঠন সংকেত কেমন হবে? C ডবল বন্ড O বন্ড H, এটি হবে এর গঠন সংকেত। এটির নাম কি? এটির নাম হলো একটি অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তাহলে দেখো এখানে আরেকবার দেখে নাও, ডবল বন্ড থাকলে অ্যালকিন বললাম, ট্রিপল বন্ড অ্যালকাইন, এগুলো তোমরা আগেই জেনেছো। এগুলো কিন্তু প্রত্যেকটা একটি কার্যকরী গ্রুপ কোন একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে এগুলো অবশ্যই উপস্থিত থাকবে। C ডবল বন্ড O, এটি হলো কিটোন। কিংবা তোমরা এখানে সংকেতের জায়গায় এরকম দেখাতে পারো, আমরা গঠন সংকেত দেখাচ্ছি আলাদাভাবে, এটাকে আমরা লিখব C ডবল বন্ড O, এটি হলো এর গঠন সংকেত। এটির নাম হলো কিটোন, কিটোন। এবার দেখব
COOH। এটার গঠন সংকেত কেমন হবে? C ডবল বন্ড O, এরকম ভাবে দেখাতে পারো বন্ড O বন্ড H, কিংবা তোমরা সিম্পল এরকম দেখাতে পারো বন্ড C ডবল বন্ড O বন্ড O বন্ড H। তোমাদের বইয়ে দেখবে এরকম স্ট্রাকচার দেখানো আছে, তোমরা নিজেদের বুঝার সুবিধার্থে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকমই হয়, তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে এরকম ভাবে কিন্তু ভেবে নিতে পারো। এটার নাম হলো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখো আমাদেরকে কিন্তু সংকেত, গঠন সংকেত এবং যৌগের শ্রেণীর নামগুলো কিন্তু জানলেই হবে। COOR, এটা দেখো এখানে আছে H, এখানে R আছে, স্ট্রাকচার কিন্তু গঠন সংকেতটা কিন্তু সেম হবে। বন্ড C ডবল বন্ড O, এখানে তোমরা দিতে পারো বন্ড O বন্ড R। এটার নাম হলো এস্টার। এস্টার, এটি একটি এস্টার। COX, এটি দেখো বন্ড C ডবল বন্ড O বন্ড X, এটির নাম অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড। CONH2, এটাকে আমরা লিখব C ডবল বন্ড O বন্ড NH2, এরকম ভাবে লিখতে পারো, কিংবা তোমরা একেবারে ভেঙে দেখিয়ে দিতে পারো, এটা এরকম ভাবে দেখিয়ে দিতে পারো। এটার নাম হলো অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড। SO3H, এর গঠন সংকেত দেখো S ডবল বন্ড O ডবল বন্ড O বন্ড O বন্ড H, এটির যৌগের শ্রেণীর নাম কি হবে? সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড। তাহলে দেখো এই স্ট্রাকচারটি ভালোভাবে মনে রাখবে, S ডবল বন্ড O বন্ড O বন্ড H, তোমরা এটাকে একেবারে দেখিয়ে দিতে পারো, বন্ড OH একেবারে দেখিয়ে দিতে পারো। H2, দেখো এর স্ট্রাকচারটি কেমন হবে? এরকম হবে, এটির নাম হবে প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন, মানে একে বলতে পারো 1 ডিগ্রি অ্যামিনও বলতে পারো। কেন বলছি এরকম? দেখো এখানে এই কার্যকরী গ্রুপটা একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, তার জন্য 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, এটা আমরা পরে আসবো। একই রকম ভাবে NH, এটা দেখো দুটো কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, এটি হলো সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন, বা একে তোমরা বলতে পারো 2 ডিগ্রি অ্যামিন। আর এটা দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, এটা 3টি কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, একে বলতে পারি টারসিয়ারি। টারসিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। এটি কেমন ভাবে থাকবে? এরকম স্ট্রাকচার। এর নাম হলো সায়ানাইড। সায়ানাইড, বা তোমরা বলতে পারো নাইট্রাইল। নাইট্রাইল। তাহলে দেখো আমরা এতগুলো জৈব যৌগ দেখলাম, যে জৈব যৌগ নয়, এগুলি হলো একটি কার্যকরী গ্রুপ। এই কার্যকরী গ্রুপগুলো কি হবে না, কোনো একটা জৈব যৌগের মধ্যে যুক্ত অবস্থায় থাকবে। NO2, এটি একটি ডবল বন্ড দ্বারা এবং একটি অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটিকে আমরা বলবো নাইট্রো গ্রুপ বা নাইট্রো যৌগ বলা যেতে পারে। এবার X, এখানেও X, এটি হলো হ্যালাইড। হ্যালাইড। এখানে X মানে কি হতে পারে? দেখো X মানে হতে পারে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে। অর্থাৎ গ্রুপ 17 এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু এখানে হ্যালাইড, অর্থাৎ X এর জায়গায় সেগুলো বসে যাবে। তাহলে আমরা আজকে এতগুলো কিন্তু জৈব যৌগ অর্থাৎ কার্যকরী গ্রুপ জানলাম।
এই কার্যকরী গ্রুপগুলো কোনো একটা যৌগের মধ্যে উপস্থিত থাকে কি করবে না সেই যৌগের রাসায়নিক ধর্মের কিন্তু পরিবর্তন ঘটাবে। আমরা দেখো প্রথমে জানলাম যে কোন একটা যৌগের মধ্যে যেমন OH গ্রুপ যুক্ত থাকে তখন তাকে আমরা যেমন জানলাম তাকে বলা হয় অ্যালকোহল। অ্যালকোহল একই রকম ভাবে ধরো এটাকে আমরা বলছি অ্যালকোহল যদি CH3 এর সঙ্গে যুক্ত থাকে, একই রকম ভাবে এটাকে বলা যেতে পারে ফেনল। ফেনল কখন বলবো না ধরো আমরা একটা বেনজিন রিং এর সাথে OH কে যুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি তখন তাকে আমরা বলবো ফেনল। একে আমরা এরকম ভাবে দেখতে পারি ফেনলকে PHOH সংক্ষেপে আমরা লিখতে পারি স্ট্রাকচারটা না দেখিয়ে। স্ট্রাকচারটা এরকম ভাবে গোল দেখানো হয়, এটি হলো অ্যাকচুয়ালি এটি হাইব্রিডাইজেশন কিংবা এরকম ভাবে দেখানো হয়। তাহলে দেখো আমরা যদি এই কার্যকরী গ্রুপগুলো খুব ভালোভাবে শিখে ফেলি তাহলে কিন্তু আমরা অর্গানিকের 50% কিন্তু অনায়াসে শিখে ফেলতে পারবো। কারণ আমাদেরকে কিন্তু অর্গানিক করতে গেলে কার্যকরী গ্রুপগুলো অবশ্যই জানতে হবে। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।